এই শরীরে আলমারিটা বল দিদি কি বলবি? এই নে এই টাকাগুলো ধর, এবার একটা নৌকা ভিড় কর, তারপর আমরা দুজন কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবু যে এখনো ফেরেনি। কোথায় গেছে সেই মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাখা, নোয়া আর সিঁদুর। কি বললি? ওই দেশের বাড়ি যাওয়ার জন্য ওইসব ছাইপাশগুলো পড়তে হবে? ইম্পসিবল! ওই শাখা নোয়া শাড়ি পরে আজ পাড়া গায়ে বুড়ি শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমি জন্মাইনি। তাই বলে জামাইবাবুর কোনো কথা তুই শুনবি না? কি বললি? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবেন কি করে? কি বলতে চাস তুই? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন তবু তার তৈল চিত্রের, তার হাসি মাখা মুখখানা, তার সিঁদুর রাঙানো স্মৃতি, মাথার উপর ঘোমটা, কপালে সিঁদুরের টিপ। সেই জন্যই বুঝি মায়ের ছবির সামনে সকাল সন্ধ্যে ঠিপ ঠিপ করে প্রণাম করিস? তোর যখন ছেলে হবে সেও তোকে প্রণাম করবে। ছেলে হবে আমার? মোটেই না। কেন রে দিদি? ছেলে কোলে দিলে পোশাক আশাকের ভাল নষ্ট হয়ে যাবে। অফকোর্স, আরো অনেক ব্যাপার আছে, সেসব তুই বুঝবি না। আমি কিন্তু একটা জিনিস ঠিক বুঝি না দিদি। কি বুঝেছিস রে ইডিয়েট? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা টুয়েল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান, লজ্জা মাখা ঘোমটা খুলে সব কিছু গো যায় গো ভুলে, মা মা বলে ডাকলে পারে প্রাণ করে আনচান। স্টুপিড কোথাকার! আমি সমরেশ বোসের বিবর প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, আর তুই এই কথাটা তোর ওই গাইয়া মার্কা লেখক ভাস্কর ব্যানার্জিকে জানিয়ে দিস। দিদি, জামাইবাবুকে তো বলবোই, তার আগে এই ধারে কাছে বসে থাকা ভদ্রলোক ভদ্র মহিলাদের বলছি, আপনারা তো যাত্রা, থিয়েটার, সিনেমা, টেলিভিশনের পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার দিদির মতো শাখা সিঁদুর শাড়ি না পরা বিবাহিতা কি কখনো দেখেছেন? ইডিয়েট কোথাকার! দাদাকে বলে যদি তোকে আজকে চপ্পল পেটা না করতে পারি তো আমার সঙ্গীতার নামটাই তুই পাল্টে দিস। নামটাই নয় সঙ্গীতা, যেগুলো নিয়ে এসে সেগুলো পরে শ্বশুর বাড়ি গেলে তোমার আধুনিক শিক্ষার সব মুছে গিয়ে তুমি হয়ে উঠবে পবিত্র গীতা। আমি তোমার সঙ্গে তোমার দেশের বাড়ি যাব না ভাস্কর। না গেলে মায়ের কাছে, গায়ের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? তাছাড়া ভাইটা যখন মামার বাড়িতে লেখাপড়া করছিল, মা গিয়েছিলেন তীর্থে। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চিঠি লিখেছেন, এই দেখো মায়ের চিঠি। তিনি মুমূর্ষু অবস্থায় লিখেছেন, খোকা, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু শয্যায়, তাই যত তাড়াতাড়ি পারিস বৌমাকে নিয়ে আমাকে শেষ দেখা দেখি যা খোকা, শেষ দেখা দেখি যা খোকা, শেষ দেখা দেখে যা। এই দেখো সঙ্গীতা,
আমার মায়ের লেখা চিঠি তুমি নিজে পড়ো চিঠিটা? না, আমি কোনো গাইয়া বুড়ির চিঠি পড়তে পারবো না। সঙ্গীতা! আমার মায়ের কাপা কাপা হাতের লেখা চিঠি তুমি এমনি করে ফেলে দিলে? কেন ফেলে দিলে? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণীকে কখনো মা বলে ডাকোনি? ভুলে যেও না, তুমি মনে রেখো আমি এ যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ের শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়েই বলে মনে করি না। ও, এই যে বউকে শাঁখা সিঁদুর পরাতে চাওয়া গাইয়া হিরো, একবার পিছু ফেরো। আজ থেকে ঠিক 2 বছর আগে উপন্যাসের পাণ্ডুলিপির হাতে তুমি এই পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম উপন্যাস প্রকাশ না করলে আমি হয়তো কোনোদিন লেখক হতে পারতাম না। কিন্তু কিন্তু আমি তোমাকে বিয়ে করে তার যথেষ্ট মূল্য দিয়েছি সঙ্গীতা। তোমার দাদা বিয়ের আগে আমার মায়ের অনুমতি নেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। সেই জন্যই বুঝি আমাকে ওইসব শাঁখা সিঁদুর নোয়া পরে আমার দাদার সোসাইটিকে তুমি অপমান করতে চাও? না সঙ্গীতা, না। আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অপমান করতে চাই না। তার কারণ কি জানো? গ্রাম এখনো গ্রামেতেই আছে। তোমাদের সভ্যতার আটা দিয়ে আটা অসভ্যতার খাবে করা নগ্ন ছবি হয়ে যায়নি। তুমি? আমি তোমার স্বামী সঙ্গীতা। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, চিরকালের জন্য নয়। মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো সঙ্গীতা, আমি তোমার জন্য শাড়ি এনেছি, শাঁখা এনেছি, সিঁদুর এনেছি। এই দেখো, এই কৌটোটার মধ্যে আছে কি সুগন্ধি সিঁদুর। ইস, সিঁদুর কৌটোটা কি সুন্দর দেখতে। সিঁদুর কৌটোটা কি সুন্দর সেন্ট। এটা পড়লেই আমি হয়ে যাব ফ্রেন্ড। সোনা ভাস্কর, আজকে তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো। আমার ভাইকে শিষ্য বানিয়ে আমাকে তুমি অপমান করেছো। তাই আমি এই অপমানের চরম প্রতিশোধ নিয়ে গেলাম তোমার আনা সিঁদুর কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। এই কি গো শেষ বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ এই কি গো শেষ বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ এই কি গো শেষ এই কি গো শেষ এই গানটা আমি কাল রাত্রে শুনেছি, আজ সেটা আমার জীবনে সত্যি হয়ে গেল। কিন্তু কাল সকালে আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে দাঁড়াবো? মা যখন জিজ্ঞাসা করবেন, খোকা তুই একা এলি, ঘুম এলো না, আমি তখন কি উত্তর দেব? মা কষ্ট পাবেন, হার্টের রুগী, হয়তো হার্ট ফেল করবেন। না একটা মুরদ নেই মুখে, শুধু তুবড়ি বাজি বাজি নাচার বিনি পয়সার মধু খেতে হয়েছে। আবার বলে কিনা তোকে যেমন ভালোবাসি ময়নাকেও তেমন ভালোবাসি, একেবারে সমান সমান ওজন করা ভালোবাসা। আবে তাহলে শোন, আমি চাই না আমি চাই না চাই না চাই না রে তো অর্জন করা ভালোবাসা। আমি চাই না চাই না চাই না রে তো অর্জন করা ভালোবাসা। অর্জন করা ভালোবাসা। অর্জন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যান ওঠে বিনোদিনীর গান। এই গঙ্গার ধারে কে গাইলো? ও ওই মাতাল মেয়েটা। এই যে শোনো সোনা বাবু, আমার ঘরে গেলে লাগবে 100, বাইরে নিয়ে গেলে কিন্তু লাগবে 1000। বাইরে নিয়ে গেলে কিন্তু বাবু বাজার হচ্ছে নাকি? তা ভালো মাল কিনতে গেলে ভালো মাল্লু তো লাগবে। জাস সালা সিগারেটটা টানতে টানতে একদম শেষ হয়ে গেছে। বাবু তোমার কাছে একটা সিগারেট আছে? সিগারেট? আমি সিগারেট খাই না। মাল খাও তো? মাল মাল? এই মলো মাল রাখবে হয়, মাল কথার মানে বোঝে না। মাল মানে মাল, আরে
गंगा গঙ্গা, राम तेरी गंगा मैली हो गई पापियों के पाप धोते धोते ओ राम तेरी गंगा मैली हो गई पापियों के पाप धोते धोते ओ पापियों के पाप धोते धोते ओ पापियों के पाप धोते धोते তুমি मौचा गो बाबू मौचा ता जाबे নাকি মধুকেতে গঙ্গামণির ঘরে না, তোমাকে আজ রাতে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? হ্যাঁ, সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আছেন, আমার সঙ্গে যেতে হবে মাত্র 2 দিনের জন্য। আমার আমার বউ সেজে হ্যাঁ হ্যাঁ, দিলাম দিলাম দিলাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা আমার মা 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি, আর আমার ভাই অমর হবে তোমার দেহ। আর একটা কথা, তোমরা 3 ভাই, বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম নিশিত, আর ছোট ভাইয়ের নাম সুমিত। ও বাবু সালা এখন ওই বেশ বুঝতে পারছি অনেক খাটুনি অনেক সালা গীতা পাঠ করতে হবে। ওই 1000 টাকা হবে না মাইরে 200 টাকা বাইরে দাও। দেবো 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 দেবো, তোমাকে আমি 2 দিনের জন্য 1500 টাকা দেবো। আরে সালা কার মুখটা দেখে মুখটা ধুয়েছিলাম মাইরি। না 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 না, ও ভাষা নয়, ও ভাষা নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে, আমার গাঁয়ের লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করাবো। ঠিক বলেছো বাবু ঠিক বলেছো, আমি তোমার ভাড়া করাবো, তুমি আমার ধার করা ভাতার। আবার নোংরা কথা বলে। বাসায় চলো, আজকের রাতের মধ্যে তোমাকে অনেক কিছু শিখে কাল ভোরের ট্রেন ধরতে হবে। কাল থেকে তোমার নতুন পরিচয় হবে, তুমি লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রী, তোমার নাম সঙ্গীতা। সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা কি সাজে সেজেছ মাগো যশোদা মা কি সাজে সেজেছ মাগো যশোদা সিথিতে সিঁদুর গো হাতে কঙ্কন আহা কি সাজে সেজেছ মাগো যশোদা মা কি সাজে সেজেছ মাগো যশোদা মা কি সাজে সেজেছ মাগো যশোদা। এছাড়া ভাস্কর ব্যানার্জি আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল, কিন্তু পয়সার অভাবে ভালো জায়গা পাচ্ছিল না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক সেই সময় আমি ওকে টিক আপ করলাম। আমার বোন সঙ্গীতার সঙ্গে বিয়ে দেব লোভ দেখিয়ে ওর বই ছাপলাম। আমার ব্যবসা বাড়লো। আজকাল আদর্শ নিয়ে বড় কচকচানি করছিল, আর সঙ্গীতা ওর আদর্শের কোনাটা একেবারে মুচিয়ে দিয়েছে। যাই বলে না বাবু, কাজটা কিন্তু দিদিমণি মোটেই কি ভালো না। করলে পড়ন্দ? নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল ভাষার অশ্লীল উপন্যাসে সূচিপত্র মনে করো? পড়ন্দ! কি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে লেগেছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে তোমরা সর্বনাশ করছো। আর তোমার বোন সেই ব্যবসার শিকার। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পড়ন্দ। মহর্ষি ভিগই তো একদম অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে ওই বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন। ও সুমি, তুই তাহলে আজকাল কলেজে না গিয়ে এই পড়ান্দার টোলে বসে সংস্কৃত শিখছিস? এই সংস্কৃত না পড়লেও এই পড়ন্দার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে যা, যেরকম পড়ান্দার কাছ থেকে শিক্ষা নিয়েছিস তেমনি পড়ান্দার কাছ থেকে দীক্ষাটাও নিয়ে নে।
তুমি উপেক্ষার হাসি হাসছো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ওই রঙিনী বোন সঙ্গীতাকে টোপ করে যে চালাকির জাল তুমি ফেলেছো, সেই জালে একটা মাছ তো উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও নয়, একটা পুঁটিও না। তোদের এই জ্ঞানগুটির কৌটোটা আর কতবার নাড়াবি? তাহলে আমার একটা কথা শুনে এখন বড়বাবু, যে বোনকে আজকালে দিয়ে আজ মাথায় তুলছেন, সেই বোনই একদিন আপনাদের অনেক স্বপ্ন দেখা সুন্দর মুখখানি পড়াবে পড়াবে পড়াবে। পরাদা, তুমি ঠিক কথাই বলেছো। সুমিত, হ্যাঁ দাদা বলো। আমি কিন্তু ভাস্কর ব্যানার্জিকে সহজে ছাড়বো না, কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো, এই মনে হচ্ছে এই দিদির সিঁদুর কেটে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘরে ঘরে একটা স্ক্যান্ডেল ছড়াবে। ओ लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू ना 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 ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না নইলে বেসো না গো সখী নইলে বেসো না নইলে বেসো না গো সখী নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না নইলে বেসো না নইলে বেসো না। এই অসভ্য মেয়েটা, সারা রাত ধরে তোমাকে ভদ্র হতে শেখালাম, তুমি সেই অসভ্যের মতো রাজগান করছো। অসভ্য অসভ্য করবে না, তুমি তো লেখো কত কিছু জানো, অথচ এটা জানো না এক রাতে কারো স্বভাব পাল্টানো যায় না। তা তো ঠিকই, কিন্তু তোমাকে তো আমার বউ হয়ে আমার দেশের বাড়ি যেতে হবে। দেখো বাপু, এসব বউ বউ হওয়ার অভ্যেস আমার নেই। আমি বাপু খারাপ মেয়ে খারাপ পাড়ায় থাকি, বাবুরা দামি দামি মাল আনে, আমি সেই মাল ঠাক 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 করে গলায় ঢালি, আর বাবুরা আমাকে খায়। ভোর বেলায় তাদের বিদায় দেওয়ার সময় বা হাতে বুঝে নিই করকরের টাকার লোট, আর ডান হাতে বাসি বেল ফুলের মালা জড়িয়ে লেসার ঘরে চলতে টলতে বলি ফট মাসালা ফট। বাবুরা বললে কি বললে, আমি তখন ভুরু পাকিয়ে কোমর বেঁকিয়ে এমনি করে গাই, ও লেকে পহলা পহলা প্যার भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर, ओ लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर, ओ लेके पहला पहला प्यार। গঙ্গা, মাত্র 2 দিনের জন্য তোমার আগের জীবন ভুলে গিয়ে তোমার আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে গিয়ে যা খুশি তাই করবে, আমি দেখতেও যাব না। বাবু গো, এতদিনের একটা খারাপ মেয়ে সে কি এত সহজে ভালো হতে পারে গো বাবু? হ্যাঁ? হাই যা শালা, হ্যাঁ? শুধু খালি খালি দি আর ফাস ফাস করে ঘুমটাটা কখন খুলে যায়। বাবু গো বাবু, তুমি তো আমার স্বামী, হাই শেষবার আর একবার ঘুমটাটা দিয়ে দাও না বাবু। দিচ্ছি, কিন্তু এই শেষবার। বাবু ও বাবু, সুন্দর মানাচ্ছে বলো বাবু। আচ্ছা, আমি যে তোমার বউ, তোমার গায়ের লোক বিশ্বাস করবে? গঙ্গা, এই গঙ্গা না, গঙ্গা নয়, আমার নাম সঙ্গীতা। বাহ, ঠিক মনে আছে তো। তাহলে শুনবে, বাড়িতে আমার শাশুড়ি আছে আর আমার দেওর আছে, তার নাম অমর। আমরা হচ্ছে 3 ভাই। দাদার নাম হচ্ছে অজিত মুখার্জি, মেজো ভাই নিশীথ, ছোট ভাই সুমিত মুখার্জি। বাবু, ও বাবু, যা শালা, বাবু একেবারে ভাবের সমুদ্রে তৈরি লেগেছে। বাবু
নয়, পেন নাম নয়, বলো প্রণাম। এই মরেছে, আমার তো জিভই ঘুরবে না। এই কি কি জানো? প্রণাম। প্রণাম প্রণাম, না না না, বলো না। হচ্ছে না প্রণাম। প্রণাম হচ্ছে না, বলো প্রণাম। প্রণাম প্রণাম প্রণাম। আচ্ছা, তোমার ভাইকে কি বলে ডাকবো, অমর না ঠাকুরপো? ঠাকুরপো। বাবা রে বাবা, একেবারে জুতো সেলাই থেকে চন্ডি পাও। শোনো সঙ্গীতা, তুমি কিন্তু আমার গায়ের বাড়ি গিয়ে এইভাবে কোমর দুলিয়ে চলবে না। কেন গো লেখক বাবু, তুমি কি দেখোনি তোমাদের আধুনিক ঘরের গেরস্ত বউরা আমাদের চেয়েও বেশি করে কোমর দুইলে দুইলে চলে? আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি আজকের মানুষের মন থেকে মন তুলে নিয়ে শোনাতে চাই তপোবনের বেদধ্বনি। চলো সঙ্গীতা, আমরা স্টেশনে যাই। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি গো বাবু মশাইরা, আমার দাদা ভাইরা, দিদিরা, বৌদিমণিরা, আমার ছোট ছোট বোনেরা। আমি আমার নকল স্বামীর হাত ধরে নকল শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমাকে আসল বউ বলে মানাচ্ছে। কি হলো সঙ্গীতা, এসো। দাঁড়াও না বাবা, ও আমার বাবু মশাইরা, দাদা ভাইরা, মা মাসি, কাকিমা, বৌদি, দিদি ভাইরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে আপনাদের সকলকে বলবো কেমন আছেন আমার শাশুড়ি মা, আর কেমন আছে আমার স্নেহের ঠাকুরপো অমর। এসো। আমার শোন শোন, অমর শোন। না না না, আজ আর কারো কথা শুনবো না। না অমর, এইভাবে আমাদের ভিড়ে দিস না। পান্ডুয়াকে হারিয়ে এই ম্যাচটাকে আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না শুভেন্দু? তাছাড়া কেন বুঝতে পারছিস না, আজ বিকালে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। তাহলে কি এই অবস্থায় দাদা যদি এসে দেখে মাকে একা রেখে আমি ফুটবল খেলতে গেছি, তাহলে আমার আর রক্ষে থাকবে না। তাহলে কি দাঁড়ালো আমাকেও এক সমস্যা? শটে দাদা ফুটবল করে ছেড়ে দেবে। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো অমর? তুই কাকরিটাকে বুঝিয়ে বলিস যা হোক করে আজকের ম্যাচটা চালিয়ে নিতে, পরের ম্যাচগুলো আমি অবশ্যই খেলবো। তাই বলবো? জিতে ফিরবি। নিশ্চিত শিওর। Best of luck. বাবা, অনেক কষ্ট করে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। দাদা বৌদি এর পরের বার এলে আর ম্যাচ বন্ধ করব না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নতজানু হয়ে বলবো, তুমি সাহস দাও দেবী, আজকের ম্যাচে যেন আমি হ্যাটট্রিক করতে পারি। এই রে, মাকে ওষুধটা তো দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে ভেবে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বল দেখি অমর। আজ আমার ভাস্কর প্রথম আমার বৌমাকে নিয়ে এই গায়ের বাড়িতে আসছে। তাই বলে তুমি আনন্দে যেন ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রাখো তোমার হাটের অসুখ। সে জ্ঞান আমার আছে রে বাবা। তা হ্যাঁ রে, আমার লেখা চিঠিটা তুই ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তো মা, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, ঠিক তা নয়। চিঠিটা ঠিক সময় মতো পেলে ভাস্কর আমার বৌমাকে নিয়ে কালই ফিরে আসতো। তাহলে বসে বসে তুমি কি ভাবছো মা? ভাবছি, আর যদি তোর বাবা থাকতেন, মানুষটা ছেলে বউকে দেখে কত আনন্দ করত। 10 বছর আগে তিনি যে কোথায় চলে গেলেন, আর ফিরে এলো না রে, আর ফিরে এলো মা, তুমি আবার বাবার কথা মনে করে কাঁদছো? তুমিই তো বলেছিলে তোর বাবা একদিন ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো 10 বছর ধরেই সিঁথিতে সিঁদুর পড়েছি, হাতে পড়েছি শাঁখার নোয়া। এইভাবে মা কাঁদতে থাকলে মায়ের হার্টের রোগটা আরো বেড়ে যাবে।
ডাক্তারবাবুর কথা মতো যেমন করে হোক মাকে ভুলিয়ে রাখতে হবে। আচ্ছা মা, আচ্ছা বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? পাগল ছেলে, আমি তোদের দুজনকে ভালোবাসবো সমান সমান। না মা, আমাকে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোকে বেশি ভালোবাসবো। এখন বল দেখি, বৌমা আমার কেমন দেখতে হবে? তোমার বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? বল তো বাবা মনি, তুই বল। আলতারাঙা পাদুখানি মাগো মনি, পড়বে যেতা শেষে ভেজা ঘাসে, শেষে ভেজা ঘাসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। মনি, স্মৃতির সিঁদুর কপালে ঘোমটা এতখানি, আধার ঘরে যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। স্মৃতির সিঁদুর কপালে ঘোমটা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। মনি, করবে সেবা মাগো, তোমার পাশে বসে মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। মা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সি, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সি, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সি। মা মাগো মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা মাগো মা। কেমন আছো মা? আজ আমি একটু ভালো আছি বাবা। হ্যাঁ রে ভাস্কর, তুই একা এলি, বৌমা এলো না। বড় লোকের মেয়ে বলে তার এই পাড়া গায়ে পড়ে থাকা গরিব শাশুড়িকে তার দেখতে ইচ্ছে করলো না বুঝি? মা তুমি অমন করছো কেন মা? তোমার বৌমা এসেছে। হ্যাঁ। ওই কোথায় আমার বৌমা? ওরে ও মনি, তুই আর এখানে দেরি করিস না, যা বাবা যা, শীঘ্রই ওই শিবুর দোকান থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে আয়, আমার বৌমাকে যে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। শুধু মিষ্টি নয়, এই মিষ্টি খবরটা বাজারে একটা গেজেট করে দিয়ে আসবো। ওরে আরে আমার কি হলো সঙ্গীতা?
হয়ে গেছে গো, হয়ে গেছে, যাচ্ছি গো, যাচ্ছি। আরে এসো, কোথায় গেলে? মাকে প্রণাম করো। মা, মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এসো মা, এসো। সোনা দিয়ে আমি তোমার মুখ দেখলাম বৌমা, তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামী সংসার করো। এ বাবু, এটা তো তাহলে আমার হয়ে গেল বাবু। সঙ্গীতা, তুমি কি মায়ের সামনে আমাকে বাবু বলবে না? গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। একটু একটু করে আমি তোমাকে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু বাবুর সঙ্গে তোমার দুদিনের চুক্তি। সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে? ভাস্কর, বৌমা তোর চেয়ে বয়সে অনেক ছোট, আর এই বয়সে সংসারের কি বা বোঝে, তার উপরে শহরের মেয়ে। বৌমা তোমরা কয় ভাই? ভাই নাম বলবো না না, নাম বলতে হবে না। ভাস্কর, তুই আমার পাশে এসে দাঁড়াতো বাবা। কেন মা? তোর এই হতভাগিনী মায়ের সামনে তোর বিয়েটা তো হয়নি, আর বৌমাকে বরণ করে আমি ঘরেও তুলতে পারিনি। আমার শেষ ইচ্ছেটা আজ মিটিয়ে দে। আয় বাবা, আয়, কাছে আয়, দে বলছি। ভাস্কর, মায়ের কথার অবাধ্য হতে নেই, দে হাতটা দে। বৌমা, তুমি আমার কাছে এসো তো মা, তোমার হাতটা দাও তো মা। পাড়ার কত বৌঝিরা এসেছে আমার ছেলে বউকে দেখতে। আমি তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলি, এই যে তোমরা তো সবাই বলেছিলে আমার ছেলে আমার বৌমাকে নিয়ে কোনোদিন এই গাঁয়ের বাড়িতে ফিরে আসবে না। তো ও দিদিরা, ও মেয়েরা, ও বৌমারা, তোমরা সবাই দেখো আমি আমার ছেলে বউকে বরণ করে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই শাঁখ বাজাও, উলু দাও। শাঁখ বাজে, সানাই বাজে, শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাঁখ বাজে। কি বললেন আজ বউ? আমার জ্ঞাতি সম্পর্কে ওই ভাদর বউ কমলা বৌমা শাঁখ বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিয়েছে। শুধু ঘরে নিয়ে যায়নি দাদু, হ্যাঁ, দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে কলকাতায় চলে এসেছে। একই বলে কপাল, একই বলে কপাল। দেখছে আমার গা চলে যাচ্ছে। দাদু! শোনো শোনো না, কি বলবে তাড়াতাড়ি বলো দাদু। কথাটা শোনার পর থেকে মাথায় আমার আগুন ধরে উঠেছে। ধরাই উচিত নাথবাবু, ধরাই উচিত। ভয়াদের কি এতবার বারণ তো একেবারে সহ্য করা যায়? ওভাবে জ্বালায় ভাস্করের বাপটা তো কবেই নিরুদ্দেশ হয়ে গেছে। আর ওই মামাজিটার এই কষ্টের কোনো শেষ ছিল না। আর ওই হতভাগা ভাস্কর ছড়াটা ওই নম পর্যন্ত দিলে সারা রাত ধরে বই নিত। একেবারে ছি করতো ওই পাড়ার লোক। অথচ অথচ ভাগ্য দেখো দাদবু, ভাগ্য দেখো একেবারে রাতারাতির মধ্যেই এই আমুল ফুলে কলা গাছ। আচ্ছা নাথবাবু, ওই ভাস্করের কথাটা তোমাকে কে শোনালো? তোমার ওই ছোট নাতি তখন খেপার মুখে। তোমরা কথা জানলো কি করে? আমি কিন্তু অনেক কিছুই জানি। তুই কি জানিস রে? তুই কি জানিস? দিন হলো কাকিমা
নতুন বৌদি আর অমরকে নিয়ে পুরানো বাড়ি ছেড়ে ভাস্কর দা ওই মোড়ের মাথায় নতুন ঠেলাতে লিখেছে। হ্যাঁ, ভাস্কর বাড়িতে কাজের লোক রেখেছে। অথচ আমি হ্যাঁ? এমন সুন্দর চেহারা নিয়ে ঝিয়ের খাটুনি খেটে মরছি। দাদু, হ্যাঁ? তুমি যদি এই ব্যাপারে কিছু না করো না, তাহলে আমি কিন্তু কালই বাপের বাড়ি চলে যাবো। মিষ্টি, এই তোমরা তা মিষ্টি কোথায় পেলি রে? ওই তো ভাস্কর দা বউ হ্যাঁ। সঙ্গীতা বৌদি দিয়েছে। ও। তা দেবে না কেন? ভাস্কর দা তো আবার একটা নতুন বই নিয়ে কাছেট করলো। দাদু, হ্যাঁ? ওই লিখে লিখে তো বড় ঠাকুর একটু একটু করে বড় লোক হয়েছে। পুরোনো বাসা ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে। তা তুমি তোমার নাতিদের বলতে পারো না তুই একখানা করে বই লিখতে? হ্যাঁ, বাপু দেখা বই না কাকি এত সহজ গো বৌদি। বই লিখতে গেলে এত কাগজ, এত পেন, এক বালতি কানি লাগবে। আমার দাদা কোথায় পাবে? আরে তোমরা ওই ভাস্করদের বাড়ি গিয়ে আজ সব কি দেখলি বলতো বা কি শুনলি? সঙ্গীতা বৌদি হ্যাঁ। ভাস্কর দার সঙ্গে হ্যাঁ। ভালো মাথা করতে দে। হ্যাঁ। আবার কখন মারামারি ঝগড়া করতে। না 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 না, আমি কেন ওদের বাড়িতে যাব? গিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসবো যে ওরা কত সুখে আছে। তারপর এই বাড়ি ফিরে এসে ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? তোমার কি চোখ নেই? যেমন হয়েছে আমার ওই দাদুটা, তেমনি আমার বৌদিটা কারুর ভালো দেখতে পারে না। আরো সুখ দেখলে ওর শরীর খারাপ হয়ে যায়। অথচ ভাস্কর দা বৌদিকে কি না ভালোবাসে, ওদের দুজনের কি ভাব। আমি একটা মেয়েকে ভালোবাসতে চাই, কিন্তু কোন চালার মেয়ে আমার দিকে তাকায় না। ওরে ও খেপা, তোমার মনে মনে এই মতলব? হে বৌদি, তুই জানো দাদাকে বলে দিস না, তাহলে আমাকে মেরে বৃন্দাবন নাইতে দিয়ে দেবে। তাই দেওয়া উচিত। খেপা কোথাকার। এই বৌদি, তুই আমাকে কিন্তু খ্যাপা বললে না। বললে কি করবে? আমি খেপে গিয়ে কি তোমাকে বলবো কি বলবে শুনি? হ্যাপি হ্যাপি বলো। এই Happy! দাঁড়াও দেখি। এই তোমরা, তোর কি কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তো কিছু বলেনি। ঠাকুরপো, মশলা গুঁড়োর প্যাকেটটা তুমি তোমার দাদার টঙের দোকানে দিয়ে এসো। আমি তো ফিলুম তো। যাচ্ছে তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলে না কেন? মজার অভাবে আমি চাউমিন, চিলি চিকেন কিচ্ছু বানাতে পারলাম না। খদ্দেরটা আমার সব ফিরে গেল। কি করবো বলো? দৌড়াটা বলে তার সঙ্গে তো দেটা হয়ে গেল। কার সঙ্গে দেখা হয়ে গেল? ভাত কদ্দা। আমি কত করে ডাকলাম, ভাত কদ্দা, ও ভাত কদ্দা, তবু দাঁড়ালো না। দাঁড়াবে কি করে? তার সঙ্গে তো বৌদি ছিল। আশা, তোমার জন্য আমি মুজাফরপুরে লিচু কিনে এনেছি, তুমি খাবে? আমি কিচ্ছু খাবো না। তুমি যখন আমার আজ থেকে কিছু খাবে না, আমিও তেমনি আজ থেকে তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি যা দেবে আমি তাই খাবো। দুটি হৃদয়ে সুখে সুর বাজবে। দোকানটা যে হবে চালু হইতে, তাদের দোকান থেকে জায়গা কিনবো, সত্যি? বাড়ি করবো, গহনা করাবো, আর শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি ধরিয়ে দেবো। এই তুমি সত্যি বলছো? আমি তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। আজ আমি ভীষণ ভীষণ খুশি। তাই তো আমার কি বলতে ইচ্ছে করছে জানো? দুজনে দুজনকে চাই, এসো না দুজনে হারা আজ মধু সন্ধ্যা তুমি আছো
দুজনে দুজনকে চাই এসো না হারাই আজ এই মধু সন্ধ্যায় তুমি আছো আমি আছি তাই দুজনে দুজনকে চাই সাথী থাকো শুক্লা দিতে সাথী পূর্ণিমা সাথী থাকো মনোমুগ্ধ সাথী থাকো শুক্লা দিতে সাথী পূর্ণিমার চাঁদ সাথী থাকো মনোমুখর এই মায়া কোন পথে তুমি আছো বলে জীবন পথে তুমি আছো বলে এই মন তোমাতে হারায় আজ এই মধু সন্ধ্যায় তুমি আছো আমি আছি তাই দুজনে দুজনকে চাই এসো না দুজনে হারাই আজ এই মধু সন্ধ্যায় তুমি আছো আমি আছি তাই তুমি আছো আমি আছি তাই তুমি আছো আমি আছি তাই ওদিকে সরিয়ে এখনই আপনি আমার সাথে আমার সাহেবের সাথে দেখা করবেন চলেন। কে তোমার সাপ? মুখার্জি সাহেব আই মিন অজিত মুখার্জি। আরে বাবা কত সোজা কথা বলো, ব্যাপারটা কি? আপনি মুখার্জি বাবু যারা চোখ খুলিয়েছেন হ্যাঁ টঙ্গে তোমার তো অনেকদিন আগে কিন্তু তার হুকুম দিয়ে খুলিয়েছেন। আরে সে কই বলছো তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ দিতে হবে, জরুর দিতে হবে। একটা অবাঙালি তুমি এই বাঙালিকে চোখ রাঙাচ্ছ। মনে রাখো দেশটার নাম কিন্তু পশ্চিম বাংলা। আরে বাবু খেয়াল করে দেখিয়েছেন কি এই বাঙাল দেশে আর কতদিন আপনার মতো বাঙালি আপনি থাকবে? চলিয়ে ঠিক কথা বলেছে। ড্যাম্পিডেন হ্যাঁ আমার নাম আছে গম্ভীরে, তাহলে আমি पॉकेट में काम करता उसी के बाद बाबूदे हुकुमे मीटिंग मिছিলে বোমাস হতো। लेकिन एक বলো শোনো আমি মুখার্জি সাহেবের কাছে নকরি পাই গেলাম। নগরি নকরি মানুষ খুন করে নকরি আর বস্তু দোকান ভাঙার নকরি। আর আপনার এই বেবির মতো খুবসুরত ছোকরি আমদানির নকরি। চলে না আমি যাবো না। তাহলে আপনি আপনার বিবিকে পাঠিয়ে দিন। খবরদার সরকার। याद रखिए मेरा नाम है সিঁদুর 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 নারী জীবনের একমাত্র দুর্লভ বস্তু যেন সিঁদুর। না মানি না, সিঁদুর শাখা নো, আমি কিচ্ছু মানি না। এই বয়সে সিঁদুর পরে ছেলের মা হয়ে আমি আমার যৌবনে গ্ল্যামার নষ্ট করতে চাই না। আমি চাই জীবনটাকে যৌবন বন্যায় ভাসিয়ে দিতে। ইস, আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে মহাসাগর। তা কোন সাগর, প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ও বাবা, সেখানে তো সবসময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি তোমার
প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড। আধুনিক সাহিত্যে বাস করেছে তোমার অনেক বেশি জ্ঞান, আর সেই জন্যই তো সাগর তোমাকে প্রথম দেখা দিই আমি তুমি সম্বোধন করলাম। তোমার সঙ্গে তো আমার আগে দেখা হয়ে যেত। এবার হবে কখন? যখন তখন আধুনিক সাহিত্যে মজলিসে সঙ্গীতা, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে আমি যদি নদী হয়ে যাই, প্রেম ঝিলিমিলি রাতে, সাগর সৈকতে দুজনে ঝিনুক কুড়াই। আমি যদি নদী হয়ে যাই, প্রেম ঝিলিমিলি রাতে, সাগর সৈকতে দুজনে ঝিনুক কুড়াই। চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে বাহ 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 বাহ, ঠিক সময় এসে পড়েছি। আর এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাড়িপাল্লা দিয়ে তোমাদের নোংরামিটা মাপবো। নোংরামিটা কোথায় দেখলেন নিশ্চিত বাবু? এটা আমাদের সাহিত্যের শেষ। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অশোভা আনিত বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের ওই চরিত্র ভাঙা চরিত্রহীনতার সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডে। নিশিত বাবু, আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। সাগর চলো যাই চলে যায় দূর বহু দূর, গায়ে মেঘে হরিত না সোনার রোদ্দুর। চলো যাই চলে যায়, চলো যাই চলে যায়, চলো যাই চলে যায়। গুড মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? সেট আপ ননসেন্স। আই অ্যাম শিওর তোর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি করে? ঠিকই তো করেছি, তোর কাজকর্ম দেখে তোকে পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয় আধখানা। হোয়াট? এক কাজ কর দিদি, পপ মার্কেটের টপ ড্যান্সার মাইকেল জ্যাকসনের মতন হরমোন চেঞ্জ করে 6 মাস মেয়ে আর 6 মাস পুরুষ হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। তুই কি জানিস আমার দাদা মিস্টার মুখার্জির ঘাম খেলে জুতো পরিষ্কার করা সুন্দর পুরুষ? আমি তোর আদর্শ গুরুদেব ভাস্করের হাতের ব্যাটকেটে সাহিত্য মনে পুরুষ হয়ে থাকবো, পুরুষ। দিদি তুই হাসিস না রে দিদি, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর তোর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বলছিস। কি দিদি, কেন তুই ভুল পথে চলেছিস? আমি তোর হাতে ধরে অনুরোধ করে বলছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামাই বাবুর সব অপমান আমি নিজে মাথা পেতে নেব।
মেজে বাবু তোমার সঙ্গে একা যাবে না দিদি ভাই, আমিও তোমার সঙ্গে যাব। পরান্দা তুমিও যাবে? কেন যাবো না মেজে বাবু? আমি তোমার সেই বাপের আমল থেকে এই বাড়িতে কাজ করছি। কর্তব্য আমাকে ছেলের মতো ভালোবাসতে। সেই ছোট্টবেলা থেকে তোমাদের সাথে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি কখন যে তোমাদের নিজের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই সেই দাদার অধিকার নিয়ে আমি বলছি, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে জামাইবাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় দিদি ভাই। এই এই দেখো না, আমি তোর জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? হ্যাঁ শাড়ি, এই দেখো না, একটা সিঁদুরের কৌটো। আবার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। আই সে গেট আউট। তোমরা দুজনেই আমার সামনে থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? নিশ্চয় তোমরা না বেরিয়ে গেলে এই দাদার অফিসের কাজগুলো এই দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? এ স্বপ্ন নয় পরান্দা, এ স্বপ্ন নয় মিসদা, এ বড় দুঃস্বপ্ন। কি 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 করবো বল মিসদা পরান্দা? আমার এই প্রতিবাদ করার কণ্ঠটা অকেজ করাতে দেওয়ার জন্য দাদা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তুই মদ খেলি কেন রে? হতো না খেলেই আমি যত্নটা কি করে শিখবো বল মিসদা? কারেক্ট ইউ আর। কারেক্ট না হলে এই কারেন্ট খাওয়া মানুষের মতো এই নিজের সুন্দর ক্যারেক্টারটাকে দুমড়ে মুচড়ে কোদাকার করতে পারতাম কি? এই একটু আগে দাদার হুকুমে তোর কাছে কি পাঠিয়ে দিতে পারতাম ওই বেবিচারী লেখক সাগর রায়কে? নিশিত, আমি কি করবো রে মেজদা? আমি কি করব? আমি তো হতে চেয়েছিলাম ওই উত্তর আকাশের ধ্রুব তারা, কিন্তু দাদা আমাকে বানিয়ে দিল টিমের জিওনাকি পোকা। শুয়োপোকা শুয়োপোকা, থোকা থোকা সবুজ পাতাগুলোকে চুষে চুষে একেবারে সাদা করে দেবে। আমার অর্থ লোভী দাদা, বাধাতে পারি কেউ নেই। অর্থনীতির লোভে ঘরে বাধা পড়ে গেছে আমাদের প্রতিভা। বিবাহিতা দিদি স্বামীর ঘর করবে না, কলেজে বেস্তা! খেতে বাধ্য হবে। তুই ফিরে যা তোর সমস্ত শিক্ষা। নিশিত, দিদি তুই আমাকে চরিত্রহীন তার শিক্ষা দে, শিক্ষা। মেজো বাবু, না হলে তুমি আমাকে একটু বিষ এনে দাও, একটু বিষ। চিকেন থেকে বড় যেমন করে বড় আমাকে একটু বিষ এনে দাও, তাহলে কেমন করে সহ্য করবো আমার দিদির বিচার। মায়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ভয় নেই নিষিদ্ধ, তোমার দাদা তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিল, তুমি কিন্তু পেয়ে গেছো তপবনের ছোঁয়া। দাদা ওই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠল, ওয়া ওয়া। ইস, দেখে মনে হচ্ছে একেবারে তুলসী পাতা, একেবারে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাখা সিঁদুর নোয়া। দাদা ওই অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না ওর হাতে কমলা লেবুর কোয়া। আমিও হতে পারতাম ভীষণ 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 বেপরোয়া, যদি এই মুহূর্তে পাওয়া যেত এই দাদা মল এক পোয়া, মল এক পোয়া, মল এক পোয়া, মল এক পোয়া। শিক্ষা শিক্ষা ছেলেদের মোয়া, শিক্ষা ছেলেরাদের মোয়া, শিক্ষা ছেলেদের মোয়া, শিক্ষা ছেলেরাদের মোয়া বলে ছেলেরাদের মোয়া।
মানুষের সুনীতি আর দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফেরবার কোনো প্রশ্নই আছে না। আমার বোন আর কোনোদিনও তোমার সঙ্গে যাবে না। আপনার বোনের মতো একটা পাথরের ঢিবিকে আমি ফিরে নিয়ে যেতে আসিনি। আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া আমার বইটা নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপি আমি কেটে টুকরো টুকরো করে নর্দমায় ফেলে দিয়েছি। কর্তমাত্র জীবনের জীবন্ত পথিক, এত সাহস আপনি পেলেন কোথা থেকে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারেন তাদের কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের মুখোশ ছিন্ন ভিন্ন করে দিতে? তবে রে কুকুর, তুমি পাণ্ডুলিপির বদলে আমার এই জুতোটা নিয়ে যাও। ওই নেই নিশিত, দুঃখ করো না নিশিত। পচা কাদাগিটে কি লাভ? দুঃখ করো না নিশিত। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে একটা কথা বলি। কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা আছে, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ কাটান। আমি কোনোদিন দেখতেও আসবো না। যাবার সময় এই কেউ লেখক আপনাকে একমাত্র একটা কথা বলে যেতে চাই। কি কথা? আপনি অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন। আমি আপনারই পায়ের চপ্পল আপনার মুখে মেরে দেখি মুখটা আপনার কি সুন্দর মানা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা মানায় না, মানায় না, মানায় না। মানুষের মুখে আবার চপ্পল মানায় নাকি? ম্যা গো ম্যা, লেখক বাবু লেখার কি ছিল? এই কথাটা বলেছি বলে বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেল। রাগ হলো তোমার বয়ে গেল। আমি কি তো 7 পাকে বাঁধাবো, না তুই আমার 7 পাকে বাঁধার স্বামী? না না না, কালী বাবুর ফ্ল্যাট থেকে আমি চলে যাব। কোথায় চলে যাবেন কাকিমা? কাকিমা? কি বললে বাবা শুভেন্দু? কাকিমা? কাকিমাই তো। হ্যাঁ। পাড়ার সম্পর্কে যদি ভাস্কর দা আমাদের যদি কাকা হয়, আমি তো আমার কাকিমা হবেই কাকিমা। ঠিক বলেছে বাবা শুভেন্দু, আসলে কথাটা আমার খেয়ালই ছিল না। কি করে থাকবে বৌদি? তোমার তো মাথার গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল গন্ডগোল, একটু একটু তার কাটা গন্ডগোল, একটু একটু গন্ডগোল। না না, একটু না, অনেকখানি। অনেকখানি? হ্যাঁ, ছোটবেলায় শুনেছি দাদার মুখে তোমার নাকি টাইফয়েড হয়েছিল। ও বাবা গো বাবা, হয়েছিল তো। ও বাবা, ও বাবা, সে কি কাণ্ড! একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে। জমে মানুষ টানাটানি হচ্ছে, একদিকে জম, একদিকে মানুষ, একদিকে জম, একদিকে মানুষ। তারপরে সারা জমের মুখে লাথি মেরে বিছানা ছেড়ে উঠে ওই গন্ডগোল তার কাকা ভুলে যাই মুখ ফসকে মাঝে মাঝে কি সব কথা বেরিয়ে যাচ্ছে। ঠাকুরপো, তুমি জানো ভাই এসব কথা? তোমার দাদার কানে তুলো না ভাই। কাকিমা, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনাদের বাড়িতে এসে আমি অনেক কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো ভাই? আপন মনেতে আপনি বকবক করেন, তাছাড়া অনেক শাড়ি কাপড়টা অনেকখানি তুলে থাকেন। ভুলে যাই যে অনেক দিনের অভ্যেস তো। মানে? দেখো ঠাকুরপো, সব বড় বৌদির কাছে সব কথার মানে জানতে চাইবে না। তোমাকেও বলি বাবা শুভেন্দু, ছোট হয়ে বড়দের ভুল ধরার বদ অভ্যাস ত্যাগ করো। যাও যাও না, দিদার কাছে যাও যাও। আচ্ছা,
বাবারে বাবারে কি ঝামেলায় পড়েছি, কি ঝামেলায় পড়েছি। মুখ ফসকে মাঝে মাঝে এমন সমস্ত কথা বেরিয়ে যায়, সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। না 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 না, এরম করে আর পারা যায় না, যায় না, এরম করে আর পারা। তার চেয়ে দুদিন পরে ফিরে গিয়ে যেমন করে আমাকে লাগতে হবে, গাইতে হবে, সেটা একটু ভালো করে প্র্যাকটিস করে নি। মেলাই 14 পাকের ভাতারের ঘাড় করতে করতে সে ব্যাপারটা একেবারে মঞ্চে ধরে যাবে। সন্ধ্যেবেলা তুমি এসব কি নাচ গান করছো বৌমা? হাগে কেলাসিক। কি বললে তুমি? কেলাসিক গো, কেলাসিক, আপনি বুঝবেন না, পুরনো দিনের মানুষ তো। তা যাই বলে বৌমা, কোনো ঘরের বৌঠিকে আমি এরকম নাচ গান করতে দেখিনি। মা মা, আপনি বুঝি ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন? হ্যাঁ বাছা, তোমার ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না, তাই মা কালীর কাছে তোমার নামে মানসিক করে পুজোটা আমি দিয়ে এলাম, যাতে তুমি একটু সুস্থ হয়ে ওঠো। ভালো করে সিঁদুরও তো পরতে জানো না। এসো, এই মা কালীর পুজো করা সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিই। আর এসো, মন্দির থেকে আসার সময় না আমি তোমার জন্য একটা পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো আর আমি শুনি। মা আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ, তুমিই পড়ো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পড়বো? আমার ঘরেতে আমার ঘরেতে সবাই সুখে থাকে জানো, সবাই সুখে থাকে জানো, তোমার ঘরে দুঃখ সুখ দুঃখ চিরকাল দূরে দূরে থাকে, অন্তর্যামী তুমি মা, তুই বলিব এটা কি লক্ষ্মী পাঁচালি পড়া হচ্ছে? হ্যাঁ, বড় লোকের মেয়ে বলে তুমি কিছুই শিখোনি? তোমার মা না হয় মারা গেছে, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছুই শেখায়নি? দাও, আমাকে দাও, আমি পড়ছি আর তুমি শোনো। তোমারে করিব পুজো ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। দেখে শুনে মনে হচ্ছে তুমি একেবারে সুস্থ হয়ে গেছো। আয় শালা রহমান ডাক্তার, আয় আমার পাশে এসে বস। না দিদিমা, আজকে আর বসার সময় হবে না, তুমি একটু চুপটি করে বসো, আমি তোমার হাতটা একটু দেখে নিই। ঠিক আছে, তাই দেখ। ওকে দিদিমা, আপনি একদম ফিট হয়ে গেছেন। তুমি কি ভাবছো বলো তো মামিমা? ভাবছো মুসলমানের ছেলে হয়ে তোমার শাশুড়িমাকে আমি দিদিমা কেন বলছি, তাই না? তাহলে বলি শোনো,
ভাস্করের মামার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে। আমি আর ওই রহমানের মা দুজনে সই পাতিয়েছিলাম। দুর্গাপূজার সময় আমরা তোমার বাবার বাড়ি খেতে যেতাম। আর আমরা যেতাম ওদের ঈদের সময়। হ্যাঁ রে রহমান, আমার বেশ মনে পড়ে গেছে। বৌমাকে একবার ভালো করে একটু দেখতো ভাই। কেন, কি হয়েছে? আমার মনে হচ্ছে না ওর মাথার গোলমালটা আবার বোধহয় একটু বেড়েছে। দিদিমা, তোমার বুঝতে ভুল হচ্ছে। বড়লোকের মেয়েরা তো একটু খামখেয়ালিই হয়। কি গো মামিমা, ঠিক বলিনি? দিদিমা আসছি, মামিমা এলাম। আপনি একেবারে সুস্থ হয়ে গেছেন, তাহলে আমি কদিন বাপের বাড়ি ঘুরে আসি মা। মেয়েদের স্বামীর ঘর করতে এসে বাপের বাড়ির এত টান কিন্তু একদম ভালো নয়। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তুমি তাই শুনবে। দেখলে তো বৌমা, মায়ের উপরে ছেলের কত মায়া। এমনি মায়ার বাঁধনে তুমি একদিন বাধা পড়বে বৌমা, তুমি যখন আমার মতো ছেলের মা হবে। মা ভাস্কর, এই নিয়ে তুই যেন আর বৌমার সাথে ঝগড়া করিস না। একটা কথা কি জানিস? কি মা? মেয়েরা প্রথম যখন স্বামীর ঘর করতে আসে, আবার কবে বাপের বাড়িতে যাবে সেই চিন্তায় তাদের যেন ঘুম হয় না। তারপর তারা যখন মা হয়, নাতি নাতনির ঠাকুমা হয়, ঠিক আমার মতো মাথার চুলগুলো পেকে যায়, তখন তাদের ওই বাপের বাড়ি যাওয়ার কথা একদম মনে থাকে না, একদম না। এই যে বাবু, কি বলে গেল বুড়িটা? আমি নাকি মেয়ে খাবো, মায়ের বাঁধনে জয়ীরে পড়বো। বাবু, আমার পাওনা গন্ডা স্বামীটা দাও, আমি কালই ফেলার থেকে চলে যাব। তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস? শালা, বিশ্বাসের বুকে আমি লাথি মারি লাথি, বিশ্বাসের বুক মুখে আমি থুতু ফেলি। ওয়াক থু থু থু। কেন কেন তুমি আমাকে বিশ্বাস করো না? মা ভাইয়ের বিশ্বাস উপরে বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরের থেকে ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা বিছানায়। বলো বলো, আমি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? সেই জন্যই তুমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। ও ও বৌদিমণি, বৌদিমণি, আপনাদের বাড়ি লোক আসতেছে গো। লোক আসছে মানে? আরে কে আসছে রে তপন? আমার দাদু গো, দাদু। ও অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছে। জ্ঞাতি সম্পর্কে দাদু। ও ভাত কথা, ও তথ্য মানে তুমি কিচ্ছু ভেবো না। আমি এ বাড়ি সম্বন্ধে সব কিছু বলে দিয়েছি। আমি বলেছি এ বাড়ির বৌদিমণি কি নক্ষী, কি নক্ষী। আমি এখন তাই পরে আসবো, মুন্নিকে দেখবো বলে একটু এলুম। ও মুন্নি, মুন্নি। অক্ষয় দাদুর সামনে তুমি আমাকে আপনিও বলবে না আর বাবুও বলবে কিন্তু না। উনি যদি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করেন তখন আমি কি করব? হোমটার ভিতর থেকে আমার দিকে লক্ষ্য করবে। আচ্ছা, কই গো আমার লক্ষ্মী মতো নাদবউ, কই গো নাদবউ? আসুন আসুন অক্ষয় দাদু আসুন। জানিস ভাস্কর, একবার জানতে যখন পেরেছি তোরা এই পাড়াতেই থাকিস, তখন একবার কেন রে 1000 বার আমি এখানে আসবো। এসো ভাই, এসো। আরে ভাস্কর, তোর সঙ্গে নাচবইয়ের বয়সের অনেক তফাৎ বলে মনে হচ্ছে। কি গো, দাদুর কথার উত্তর দাও। আমি না মানে তুমি থামো তো, দাদুর কথা আমি ঠিক উত্তর দিচ্ছি। আসলে ব্যাপারটা কি জানেন দাদু, আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে, তাই ও আমার বয়স দেখেনি, আমি ওর বয়স। ও তাবে তা হেলাদ বউ, হঠাৎ ভাস্করকে এই তুমি বলতে গিয়ে আপনি বলে ফেললে কেন? ওই যে গো দাদু, আসলে ব্যাপার হলো কি,
আমাকে বর ভাবে আমাকে বর ভাবতে গিয়ে ও তোমাকে বর ভেবে ফেলেছে তাই। ও দাদু দিদিমার কথা মনে পড়ে। তা মনে পড়বে না আমার। যাক সে কথা। তা হ্যাঁ বউ, তুমি অনেক বড় লোকের বাড়ির মেয়ে। বাপের বাড়ি থেকে কত গয়না তুমি পেয়েছো। তা অত বড় লোকের মেয়ে হয়ে এই শেষে কিনা এই ভাস্করের সঙ্গে। ওরে ও ভাস্কর, এই দাদুয়ের মুখে এমন ভাষা কেন রে? আর বলো না দাদু, আর বলো না। কেউ বেশি কথা বললে ওর মাথা গরম হয়ে যায়, তখন মনে হয় ও পাগল। পাগল? ওরে বাবা, ওরে বাবা, এই মেয়েটা যে একেবারে এই যে ওই বুড়োর সঙ্গে বাবুর বাদ দিয়ে লিখতে বসো। ভাস্কর তাহলে একেবারেই ছুটি নেই। আর এই পাগলি মেয়েটার পাল্লায় পড়ে ভাস্করের মায়ের একেবারে চোখের জলে নাকে অবস্থা। ঠাকুর, ঠাকুর, এবার আমি বুঝতে পারছি তোমার চোখ আছে ঠাকুর, নিশ্চয়ই তোমার চোখ আছে। ওরে বাপরে! এইবার বলো সঙ্গীতা, আমি কেন বলেছিলাম মানুষের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? মুখে কোনো কথা না বলে আর আমি না কাজ করে দেখি। বই নিচ্ছে আজ এখনই আমি লিখে দেখিয়ে দেবো। সেই জন্যই তো দাদার দোকান থেকে কাগজ, এই পেন নুতিয়ে নুতিয়ে নিয়ে এইটি। আরে মুখে বল তোমরা, মুখে বল, নইলে কি যে নিচ্ছিস আমি কিছু বুঝতেই পারছি না। বলবো গো দাদু, বলবো, আগে লেখাটা শেষ হোক। তুই এখনো নিকিসনি? নিচ্ছি গো, নিচ্ছি, কিন্তু ঠিক মতো লেখা আসছে না। তুই আবার বই দেখবি, তার আবার কথা। ও দাদু, তুমি আমার মুখে ছুঁড়ে দিলে এক মুঠো ব্যথা, আর মেরে দিলে একেবারে নেতা। চুপ কর খেপা, তোর দ্বারাই কিচ্ছু হবে না, বুঝেছিস? এই তোর দ্বারাই কিচ্ছু হবে না। কপাল কপাল, সবই আমার ভাগ্য। এই শোন, তোর মতো যদি আমার বয়স হতো তাহলে আমি দেখিয়ে দিতাম ওই কেমন করে বই লিখতে হয়। ও আবার বই লিখবে, তার আবার কথা। আরে এই তো আমি লিখেছি। আমার দাদু একটা পাকা শয়তান, আমার বৌদিটা ভীষণ নবীনের মানুষ। আমার দাদার বেদায় কষ্ট। মুখার্জি বাবুর লোকেরা আমার দাদার গুমটির দোকান ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবাসি। মুন্নিকে দেখতে দেখতে আমার একটা বই লেখা শেষ হয়ে যাবে। সে বইটা আমি মুদিখানা দোকানে বিক্রি করতে দেবো। সেই মুন্নি সেই টাকা দিয়ে একটা মুরগি কিনবে,
সেই মুরগি ডিম পারবে টোপাটাপ 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 টোপাটাপ। সেই ডিম দিয়ে আমি ডিম বিক্রি করে মুন্নির জন্য একটা শাড়ি আর গয়না কিনে দেব। আমি ডিমের নেক হয়ে আমি শুয়ে থাকবো আর মুন্নি মুন্নি আমার পা টিপে দেবে। আবার নিচ্ছি সেই একই কথা। আমার দাদু একটা পাকা শয়তান, আমার দাদার বেদায় কত, আমার বৌদিটা ভীষণ নবী মেয়ে মানুষ। কি বললে? হ্যাঁ? ঠেকানি তোলার জায়গা পাওনি? আমি লোভী মেয়ে মানুষ। এই খুন্তি দিয়ে পেঁচি পেঁচি তোমার জিভ যদি আমি না কাটি তো আমার নাম আসলে তাই নয়। তারপর আমি লিখবো আমার বৌদির নাম আশা। পাড়ার লোকেরা বলে বউটা দেখতে ভীষণ হাসা। আমার দাদা বলে, কি বলে তোমার দাদা? আশা লতার মনটা যেন বাবুই পাখির বাসা। বাসা বাবুই পাখির বাসা। আসুক আসছে বাড়িতে, আজ তার মুখের উপর আমি বলে দেবো। আচ্ছা, তুমি আজ আমার সঙ্গে হিন্দি সিনেমা দেখতে যাবে। শুনেছি বইটা সেক্স, ভায়োলেন্স আর নাচে গানে একদম ঠাসা। আমাকে নিয়ে গিয়ে তোমার কি লাভ বলো? আমি তো তোমার কাছে বাবুই পাখির বাসা। এ কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার ভাই। ও তপন, ওটা একটা পাগল। তুমি ওর কথা শুনে আমার উপর রাগ করে বসে আছো। আশা, আচ্ছা, আমার সেই গুমটি 2 ঘন্টা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অপরিসীম মানসিক কষ্টের মধ্যে ভুগছি। তুমি কি সেটা বুঝতে পারছো? আমার কথা শুনলে তোমাকে আর এইভাবে কষ্ট পেতে হতো না। এই যুগে সব স্বামীরা তার বইয়ের কথা শোনে, শুধু তুমি ছাড়া। আমি ভাস্করদার চেয়ে অনেক বেশি এগিয়ে যাব। একদম ঠিক বলছি। আর অনেক কথা বলা আমার বাকি আছে। এদেশে শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে আজ হিন্দি সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখতে না গিয়ে তোরা যদি দুজন ওই ভাস্করের বাড়িতে যেতে পারতিস স্বপন। দাদু, না রে স্বপন, না, ভাস্কর একেবারেই সুখী নয়। সুখী নয়? হ্যাঁ, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। ওই ভাস্করের বউটা জামার কলার ধরে ভাস্করের হেজড়ে করতেছে। দাদু, এ কথা সত্যি? হ্যাঁ রে স্বপন, সত্যি। দাদু সেদিন আমাদের বাড়িতে বা কতটুকু দেখে এসেছে। তোর বৌদি যে কতখানি পাগল সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ দেখি আমার স্ত্রী সঙ্গীতা আমার ভাইকে খুন করবে বলে গলা টিপে ধরে। ঈশ্বর, যাতে আমার বাড়িতে গিয়ে আসল সত্যটা জানতে না পারে, তার জন্য আমি মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। তুমি আমার অপরাধ নিও না দয়াময়। দাদা, আপনি কি দিদির চিকিৎসা করেন না? তিনি নাকি খুব বড় লোকের মেয়ে, টাকা গয়না অনেক কিছুই নিয়ে এসেছেন। সেই লোভে পড়েই তো আজ আমার এই অবস্থা বৌমা। ছি 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 ছি, বলি শুধু কি তাই? দুজনের বয়সের কত তফাৎ। এই বলছে তুমি, আবার এই বলছে আপনি। আপনি এক কাজ করুন দাদু, এই 500 টাকাটা রেখে দিন। 500 টাকা? হ্যাঁ, মিষ্টি খাবেন। আমি মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। তোমরা আমার বাড়িতে গেলে হয়তো সঙ্গীতার পাগলামিটা আরো বেড়ে যাবে। বলা তো যায় না, কামড়া কামড়ি করে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে ঘটে বাঁচতে। দাদু, হ্যাঁ, আপনি কিন্তু মিষ্টি খাবেন। স্বপন, বৌমা, আমি কিন্তু মাঝে মাঝে এসে এমনি করে টাকা দিয়ে যাব। আজ আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে কি বুঝলে? আর দাদু, তুমি বা কি বুঝলে? নাদু বউ, আরে ডাল মে কুছ কালা। তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে যাচ্ছে। মানুষের অসহজ সুযোগ নিয়ে
তোমরা কত না ব্যঙ্গ করতে পারো দাদু, এসব করে তোমাদের কোনো লাভ হবে না। ভাস্করদা মানুষ, তাও তোমরা যদি ভাস্করদার মতো মানুষ হতে চাও তাহলে দাদু আমার মতো এই অন্ধকার পথের দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো দাদু, এই অন্ধকার পথের দিকে ঝাঁপিয়ে পড়ো দাদু। নাদবউ, ওই ওই সন্ধ্যের পুকুরটা একবার যখন দেবে গেছে তখন ওই ভাস্কর ছোড়াটা কাতলা মাছের মতো খাবি খাবে খাবি খাবে খাবি খাবে। আপনাদের বাড়িতে ভাস্করদা এসেছে? ভাস্করদা হ্যাঁ, এসেছিলেন, এই মতো পিছনের দরজা দিয়ে চলে গেলেন। ইস, এত চেষ্টা করে আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। আচ্ছা, ভাস্করদার ঠিকানা বলতে পারবেন? কিন্তু তুমি কে? আমি ওনার সম্বন্ধী, উনি আমার জামাই বাবু। তার মানে বুঝতে পারছি না দাদু, হ্যাঁ? উনি সঙ্গীতাদির ভাই। আপনারা আমার দিদিকে চিনলেন কি কেমন করে? আরে চিনি কি বলছো? তোমার পাগলি দিদি যে আমার দুঃসম্পর্কে নাদবউ হয়েছে গো। কি বললে? নাদবউ। আমার দিদি পাগলি? পাগলি মানে একেবারে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। বাড়িতে কেন? এই দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। না কপালে দপদপ করছে শীতেতে, কপালে দপদপ করছে সিঁদুরের টিপ, শীতেতে সিঁদুর। না মানে? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আমি অনেক দিন আমার দিদির বাড়িতে যাইনি তো, তাই। আচ্ছা আমি চললাম। জামাই বাবুর ঠিকানা নিয়ে যাবেন না? জামাই বাবুর ঠিকানা নিয়ে যাবার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিই। কারণ জামাই বাবুর বাড়িতে আমার দিদি যে পাগলি হয়ে গেছে এই খবরটা আমার দাদা জানে না, বৌদি জানে না, ভাইপো জানে না, এমনকি আমার দিদিও জানে না। না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। কি বলছো পরান্দা? হয়তো পাগল হয়ে গেছো, নয় পাড়ার লোকে তোমাকে মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। যে মহিলা এখন জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছেন তারও নাম সঙ্গীতা। তুমি নামও সঙ্গীতা? আশ্চর্য তো। আপনি ঠিকই বলেছেন। ব্যাপারটার মধ্যে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেটা তুমিও ধরতে পারছো না আর আমিও ধরতে পারছি না। সঠিক ব্যাপারটা কি সেটা জামাইবাবুর বাড়িতে গিয়ে তোমাকে জানতে হবে। তুমি কালই সকালে গিয়ে জামাইবাবুর বাড়িতে যাবে। সে তো যাবই পুরান্দা, সে তো যাবই। আমি বেশ কয়েকদিন বন্ধুর বাড়িতে ছিলাম, তাই এবারের অনেক খবর আমার জানা হয়নি। তুমি কি বলতে পারবে ওই ব্যভিচার লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে? তাছাড়া আমি তো এবারই চাকর, আমার আর ক্ষমতা কতটুকু? তাহলে তুমিও শুনে রাখো পরান্দা, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে দাদাকে ব্যভিচারের পথ থেকে ফিরিয়ে আনবো, দিদিকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকার থেকে। আর সুমিতের হাত থেকে মদের বোতল কিনে নিয়ে আবার আমি তার হাতে বই তুলে দেবো। তুমি শুধু দাদার মতো এই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাকে একটু সাহায্য করো বাবু। পরান্দা, বাকি কথা আমি পরে শুনবো। আগে আমাকে জেনে আসতে হবে আমার হতভাগিনী দিদির স্বামীর ঘরে যে মহিলা বউ হয়ে আছেন, শীতেতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা হয়ে বসে আছেন, তার সঙ্গে জামাইবাবুর আসল সম্পর্ক কি?